টিকাদান বিঘ্নিত হওয়ার কারণেই ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা জানতে চলছে গবেষণা। ভাইরাসের গঠনমূলক কোনো পরিবর্তন বা কোনো জেনেটিক কোনো পরিবর্তন বা সে কারণে যে হয়েছে সেটা আসলে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেখান থেকে এটা প্রতীয়মান হচ্ছে না। এই ভাইরাসটা একটু স্থিতিশীল, এটার নতুন ধরন হওয়ার সম্ভাবনা কম, তবু পরীক্ষা করা হচ্ছে। তবে এই যে এত বেড়েছে এটার কারণ কিন্তু হচ্ছে টিকার অভাব হয়েছে। বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতাও। চাউলের মতো মুখের মতো হয়েছিল, তারপর ওই র্যাশ পুরো শরীরে ছড়াই গেছে। আবার গলায় গা, এরকম মুখে পুরা মুখে, তখন ডাক্তার দেখাইছি। হাম এবং চিকেন পক্স দুটোই থাকছে কোনো পেশেন্টের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকের সিদ্ধান্ত। কাল শপথ। তামিলনাড়ুতে সরকার গঠনে বাধা কাটল থালাপতি বিজয়ের। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী, বললেন মির্জা ফখরুল। উন্নয়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জামায়াতের। প্রদীপের নিচেই অন্ধকার। ঢাকা দক্ষিণের বর্ধিত 18টি ওয়ার্ডে মেঠোপথ, বাঁশের সাঁকোই ভরসা। যান আর জনজটে ক্লান্ত রাজধানী। পদ্মা মেঘনার উপরে বিকেন্দ্রীকরণের কাজে এবং 23 দিন বন্ধ থাকার পর সচল চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি। দৈনিক উৎপাদন 4000 লিটার। পুনরায় বন্ধ ঠেকাতে বিকল্প উৎসের ক্রুড অয়েল আমদানির পরামর্শ বিশ্লেষকের। টিকাদান বিঘ্নিত হওয়ার কারণে দেশে ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। এবার যেমন কমেছে আক্রান্তের বয়সসীমা, বেড়েছে সংক্রমণ পরবর্তী জটিলতাও। এমন পরিবর্তনে প্রশ্ন উঠেছে, তবে কি চরিত্র বদলেছে এই ভাইরাস? বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস এক প্রকারই হয়ে থাকে, তবুও আরও নিশ্চিত হতে বিশ্বজুড়ে চলছে গবেষণা। মনির হোসাইনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। হাম ও হামের উপসর্গ নিয়ে একের পর এক মৃত্যুতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। চিকিৎসকরাও জানিয়েছেন হামের ভিন্ন আচরণের কথা। আগে কখনো 9 মাসের আগে হাম না হলেও এবার রেকর্ড করেছে 6 মাস, এমনকি তার চেয়ে কম বয়সীদের আক্রান্ত হওয়ার। জ্বর, ঠান্ডা দিয়ে শুরু হয়ে নিউমোনিয়া, এরপর ইনকেফালাইটিসের মতো মস্তিষ্কের প্রদাহ দেখা দিয়েছে, যাতে বেড়েছে মৃত্যুর সংখ্যা। হামের এমন জটিল পরিবর্তনে প্রশ্ন উঠেছে মিজেলস ভাইরাসের ধরন বদলেছে কিনা। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন মিজেলস সিঙ্গেল সেরোটাইপ বা এক প্রকারেরই হয়। জিনগতভাবে যে পরিবর্তনের কথা আমরা বলি, যার কারণে অনেক সময় ভ্যাকসিন কাজ করে না বা নতুন কোনো ভেরিয়েন্ট চলে আসলো যার কারণে মহামারী হতে পারে, সেই ধরনের এই মিজেলস ভাইরাসের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা আসলে খুব একটা নাই বলেই প্রতীয়মান হয়। এই প্রাদুর্ভাব যে ভাইরাসের গঠনমূলক কোনো পরিবর্তন বা কোনো জেনেটিক কোনো পরিবর্তন বা সে কারণে যে হয়েছে সেটা আসলে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেখান থেকে এটা প্রতীয়মান হচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান, দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এতে নতুন কোনো ধরন পাওয়া যায়নি। ভাইরাসটি স্থিতিশীল হওয়ায় নতুন ধরন হওয়ার সম্ভাবনাও কম। তাও গবেষণা চলছে বলে জানান এই বিশেষজ্ঞ। দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এখনো পর্যন্ত নতুন কোনো ধরন পাওয়া যায়নি। তবে এই ভাইরাসটা একটু স্থিতিশীল, এটার নতুন ধরন হওয়ার সম্ভাবনা কম, তবু পরীক্ষা করা হচ্ছে। তবে এই যে এত বেড়েছে এটার কারণ কিন্তু হচ্ছে টিকার অভাব হয়েছে সারা পৃথিবীতেই। তবে ধরন যাই হোক, শিশুদের সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। একেবারে শূন্য করে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এনে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মনির হোসাইন। যাচ্ছি তার কাছে। মনির, আপনার রিপোর্টটাই দেখলাম, সেক্ষেত্রে নতুন আসলে যে এই যে আতঙ্ক আসলে কি নিয়ে? ধন্যবাদ রাব্বি আপনাকে। আসলে আমরা যেটি আসলে দেখছিলাম গত 15 মার্চ থেকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর যে হিসেব রাখছে সেই হিসেবে কিন্তু এখনও বাড়ছে এবং
প্রতিদিনই মৃত্যু এবং আক্রান্ত হচ্ছে, সেই খবর আপনাকে জানাবো। আপনি যে প্রশ্নটি শুরুতে করেছেন যে নতুন কি আতঙ্ক, নতুন আতঙ্ক হিসেবে আসলে বলা হচ্ছে এবং নতুন প্রশ্ন তৈরি হচ্ছে, যেহেতু ভাইরাসের শুরুতে যেরকম ছিল এবং এর আগেও কিন্তু হাম হয়েছে কিংবা হাম হচ্ছে, আমাদের সবারই জীবনে একবার করেই হাম হয়েছে। তো এবারের যেই চরিত্র হামের, অর্থাৎ যে মিজেলস ভাইরাস, সেই ভাইরাসের যে চরিত্র, প্রশ্নটা সেখানেই যে এবারের যে ধরন সেটি কি আসলে কোনো পরিবর্তিত ধরন কিনা। কারণ এর আগে কখনো 9 মাসের কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার খবর আমরা পাইনি, কিন্তু এবার 6 মাসের কম বয়সী এমনকি নবজাতক শিশুরাও আক্রান্ত হয়েছে। আমরা একজন রোগী পেয়েছিলাম হাসপাতালে, মাত্র 14 দিন বয়স, তারও হাম হয়েছে। তো এই যে আক্রমণ এবং সেই সঙ্গে যে জটিলতাগুলো, সেই জটিলতাগুলোর কারণেই কিন্তু আসলে প্রশ্ন আসছে যে এই যে জটিলতা এবং বয়সসীমা যেটি আসলে বলছিলাম, তার কারণেই মূলত এই প্রশ্ন তৈরি হচ্ছে যে আসলে নতুন কোনো ধরন কিনা। সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যে মিজেলস ভাইরাস, সেই মিজেলস ভাইরাসটি সিঙ্গেল সেরোটাইপ, অর্থাৎ এক ধরনের হয়ে থাকে, যার কারণে এর অন্য কোনো ধরন হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেটি খুবই কম, একদম জিরো বলছিলেন যে এর কোনো সম্ভাবনাই নেই। তবে তাও যে গবেষণা, দেশ বিদেশে গবেষণা চলছে এবং এখন পর্যন্ত যেই কয়টি জেনোম সিকোয়েন্স তারা করেছে বিশেষজ্ঞরা, তারা বলছেন এখন পর্যন্ত কোনো নতুন ধরন পাওয়া যায়নি। এবং আর সে সঙ্গে যেটি বলছেন, যেহেতু ধরন পরিবর্তন হয়নি, এই যে বড় ধরনের প্রাদুর্ভাব হয়েছে, তাহলে এর কারণ কি, এমন প্রশ্ন কিন্তু উঠেছে। আর এমন প্রশ্নেই তারা বলছিলেন যে এই যে টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রমের বিঘ্নিত হওয়ার কারণেই কিন্তু এমন প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এবং শুধু আমাদের দেশেই কিন্তু টিকা কার্যক্রম বিঘ্নিত হয়নি, সারা বিশ্বেই হয়েছে। এবং যেসব দেশে নির্মূল হয়েছে হাম, সেসব দেশেও কিন্তু ফিরেছে। আমরা কানাডায় দেখেছি, ফ্রান্সে দেখেছি এবং যুক্তরাষ্ট্রেও 1000-এর বেশি রোগী আক্রান্ত হয়েছে। তো সেক্ষেত্রে বলছেন যে বিশেষজ্ঞরা বলছেন এই যে টিকা বিঘ্নিত হয়েছে, বিশেষ করে করোনা ভাইরাসের পর টিকার নেগেটিভ একটি প্রচারণা হয়েছিল যে টিকা দিলে কি হয়, কি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নেগেটিভ প্রচারণা হয়েছিল, যার কারণেই কিন্তু টিকা নিয়ে একটি কুসংস্কার ছড়িয়েছে, যার কারণে টিকা কার্যক্রম বিঘ্নিত হয়েছে। এই কারণেই কিন্তু এই প্রাদুর্ভাব হয়েছে। তো রাব্বি, এবং আজকের যেই খবর, সেই খবর যদি বলতে চাই, আজকেও হাম এবং উপসর্গ নিয়ে 7 জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1494 জন। আক্রান্ত শিশুদের মধ্যে নতুন আতঙ্ক চিকেন পক্স। সুস্থ হওয়ার পরও বাড়ছে সংক্রমণ পরিবর্তী জটিলতা। জ্বর হলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। 9 মাসের ছোট্ট শিশু মুজাহিদ 9 দিন ধরে ভর্তি হাসপাতালে। হাম ছাড়াও ছোট্ট এ শরীর লড়ছে কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতায়। বেড়ে যায় শারীরিক জটিলতা। প্রথমে র্যাশ ওঠে নেই, 2 দিনের পরে আবার 3 দিন তখন শরীরে র্যাশ দেখা গেছে আর বলছে অ্যালার্জি। এগুলা যে হাম বলে নেই। 4 দিনের পরে আবার বলতেছে, কাল বড় ডাক্তার দেখাইছি, ওখানে বলতেছে এগুলা হামস। শুধু মুজাহিদ নয়, এভাবেই প্রতিদিন শিশুদের মায়াভরা চাহনিগুলোকে মলিন করে দিচ্ছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছে 57 শিশু। আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের বাড়ছে উদ্বেগ। 7 দিন জ্বর নাই, মানে যে ট্রিটমেন্ট চলতেছে আর আবার গলায় ঘা, এরকম মুখে, পুরা মুখে। তখন ডাক্তার দেখাইছি, ঢাকা মেডিকেলে দেখাইছিলাম, তখন উনিরা ডিএনসি হসপিটালে ট্রান্সফার করছিল। প্রথম র্যাশটা মুখে উঠছিল, সাথে সাথে চাউলের মতো মুখের মতো হয়েছিল, তারপর ওই র্যাশ পুরো শরীরে ছড়াই গেছে। হঠাৎ করে জ্বর আসার পরে 103 কমে না, ওষুধ সাপোজিটর দিচ্ছি, কমে না। পরে 4 দিনের মাথায় এরকম মুখে ঘা, র্যাশ উঠছে পুরো শরীরে। এদিকে হামের সঙ্গে চিকেন পক্সে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে বলে জানালেন ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। হামের সাথে চিকেন পক্সের পেশেন্টও আসছে, খুব কম, কিন্তু হাম এবং চিকেন পক্স দুটোই থাকছে কোনো পেশেন্টের। আর অন্যান্য যেমন হচ্ছে নিউমোনিয়া তো থাকছেই, হাম ছাড়া, হাম সহ এবং শুধু নিউমোনিয়ার পেশেন্টও কিছু আছে। চামড়ায় যদি লাল লাল দাগ দেখা যায়, তাহলে তো আপনারা বুঝে যাচ্ছেন যে এই বাচ্চাটার হাম আছে। তাহলে তাকে লাল দাগ আসার পরে আরও 4 দিন আলাদা রাখেন। হামে আক্রান্ত হলে কমে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা। এজন্য অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেড়ে যায় বলে জানান চিকিৎসকরা। এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী কিছুদিন আইসোলেশনে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।
মনে সেক্ষেত্রে সরকারের পরিকল্পনা কি, এবং দেশে তো প্রতিনিয়তই মারা যাচ্ছে, রিপোর্টেও দেখলাম, এটি থামাতে আসলে কোনো উদ্যোগ স্পেশাল বা স্বল্পমেয়াদী কোনো কিছু করার কথা আপনাকে ভাবছেন? যদি আজকের রিপোর্টটাই বলতে চাই যে আজকে গত 24 ঘন্টা আপনি যেই আমাদের প্রতিবেদন, সেই প্রতিবেদনে দেখছিলেন সবশেষ 7 শিশুর মৃত্যু হয়েছে আজকে, এবং একই সঙ্গে হাসপাতালে গিয়েছে 1494 জন। এ নিয়ে গত 15 মার্চ থেকে যেহেতু হিসেব রাখা হচ্ছে, সেই গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত 346 শিশুর মৃত্যু হয়েছে। এটি কিন্তু খুবই অ্যালার্মিং এবং আমাদের জন্য বড় একটি ধাক্কা বলা চলে। তো সেক্ষেত্রে আরও উদ্বেগ বাড়াচ্ছে হামের সঙ্গে চিকেন পক্স, যেহেতু আসলে চিকেন পক্সও একই ধরনের, অর্থাৎ র্যাশ হচ্ছে, বা কোনটা চিকেন পক্স কোনটা হামের র্যাশ সেটি আসলে অভিভাবকরা বুঝতে পারছেন না, যার কারণে কিন্তু জটিলতা বাড়ছে। এবং আপনি যেটি বলছিলেন যে সরকারের কোনো উদ্যোগ আছে কিনা, যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই হামের যে উপদ্রব সেটি বাড়ছিল এবং বিশেষজ্ঞরা সতর্ক করছিলেন, সেই ক্ষেত্রে মার্চে এসে এটি কিন্তু মহামারী রূপে ধরা দেয় এবং বিপুল সংখ্যক শিশু একসঙ্গে আক্রান্ত হয়ে থাকে। তারপরেই সরকারের যেই নিয়মিত টিকা কার্যক্রম সেটি চালু করা হয়েছে। আমরা দেখেছি 5 এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ তারা 30টি উপজেলা চিহ্নিত করেছে, সেই 30টি উপজেলায় তারা কার্যক্রম শুরু করেছে, টিকা দিয়েছে। তারপর 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশনের টিকা দিয়েছে, এবং 20 এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি চলছে, এখনও চলছে। এবং বারবার সরকার থেকে বলা হচ্ছে যারা আগে টিকা নিয়েছে তাদেরও, অর্থাৎ 6 মাস থেকে 5 বছর মনে হচ্ছে, বলা হচ্ছে যে বিশেষ করে অন্তর্বর্তী সরকার বা কাছাকাছি সময়ের বিগত সময়ের সরকারগুলো, এর আগের সরকারও কয়েক বছর আসলে গাফিলতি ছিল, সেক্ষেত্রে কোনো লোক চিহ্নিত করা গেছে বা বিচারের আওতায় আনার কথা ভাবছে? গাফিলতির কথা আসলে যদি বলতে চাই, সেটি নিয়ে আমরা বিশেষজ্ঞ এবং সরকারের যে মহল যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। গাফিলতির কথা হচ্ছে যে টিকা কেনার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। আগে যেভাবে আসলে টিকা কেনা হতো কারো মাধ্যমে, যে বিশেষ করে আমাদেরকে টিকা দিত ইউনিসেফের মাধ্যমেই আসলে কেনা হতো, তো সেই পরিবর্তনে দেশীয় অর্থে, অর্থাৎ দেশের অর্থে কেনার যে পরিবর্তন সেটি আসলে করা হয়েছিল। তবে বিকল্প কোনো পরিস্থিতি না থাকার কারণে তখন আসলে যেই একটি শঙ্কা তৈরি হয়েছিল সেটি আসলে তৈরি হয়েছে। রাব্বি, মনির, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দেশের হামের সার্বিক পরিস্থিতি, একই সাথে সরকারের উদ্যোগ এবং করণীয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসাইন। এদিকে হামে শিশু মৃত্যুর পেছনে গত 5.5 বছর নিয়মিত টিকা না দেয়াকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। পরিস্থিতি সামাল দিতে বর্তমান সরকার দ্রুত বিদেশ থেকে টিকা এনেছে বলে জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা আছে, তবে দেশে বর্তমান দায়বদ্ধতাহীন সাংবাদিকতা চলছে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজন করা হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে যোগাযোগ উৎসব 2026। এতে যোগ দেন বিভাগের সাবেক শিক্ষার্থী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা আছে, তবে বর্তমানে দেশে দায়বদ্ধতাহীন সাংবাদিকতা চলছে। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এই পেশায় এলে এমন অবস্থা থাকতো না বলেও মন্তব্য করেন তিনি। মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে না পড়লেও এদেশে বড় বড় সাংবাদিক হওয়া যায়, কোনো বাধা থাকে না। এই জায়গাটাতে যদি একটা সমন্বয় করা যেত, তা রাষ্ট্র বান্ধব অথবা রাষ্ট্রের সম্ভাবনা বিকশিত হবে সেই বান্ধব না। এই রুগ্নদশাটার থেকে বের হতে পারলে আমার মনে জাতি হিসাবে আমরা ভালো করতে পারতাম আরো বেশি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, দেশে গত 5.5 বছর নিয়মিত টিকা না দেয়ায় হামের সংক্রমণ বেড়েছে। সরকার দ্রুত টিকা এনে পরিস্থিতি সামাল দিয়েছে। হাম রুবেলার টিকা না দেওয়ার কারণে অনেক মায়েরা তাদের সন্তান হারিয়েছেন। 1 থেকে 5 বছরের শিশুদেরকে 2টো করে ডোজ দিতে হয়, তো 1 থেকে 5 বছর ডোজ দিতে দেওয়া হয়নি। যোগাযোগ উৎসবের শেষাংশে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মাতুয়াইলের সাদ্দাম মার্কেটে আগুন লেগেছে, সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে।
আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল যে সাদ্দাম মার্কেট সংলগ্ন যে স্থানটি রয়েছে ঠিক সেই স্থানটিতেই আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে ফোমের কারখানা, সেই ফোমের কারখানায় এখন পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে। আমরা এখানে আসার পর স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছে ঠিক বিকেল 5:30টার কিছু সময় পরে এই যে ফোমের যে কারখানাটি রয়েছে ঠিক সেই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে আগুন নির্বাপনের যে কাজটি সেই কাজে যোগ দেয় এবং এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা হয়ে গেল কিন্তু আগুন নিভানোর যে কাজ সেই কাজটি চলছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হয়েছে, অর্থাৎ বর্তমানে 7টি ইউনিট কাজ করছে এখন। তারপর ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করছেন যে কোনোভাবেই এই আগুন নিয়ন্ত্রণ করার। তবে একটু জানিয়ে রাখি, এটি যেহেতু ফোমের কারখানা এবং স্থানীয়রা যেটি বলছে এই কারখানাটিতে বিভিন্ন ধরনের কেমিক্যালও ছিল, যার কারণেই আসলে আগুন নেভাতে এখন পর্যন্ত বেগ পেতে হয়েছে। আপনারা জানেন যে প্রায় 4 ঘন্টা পার হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে থাকলেও সম্পূর্ণভাবে নির্বাপন কিন্তু সম্ভব হয়নি। সেই তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, চেষ্টা করছে এখানকার যে এখন যে আগুন লেগেছে সেই আগুন নিভানোর। আমরা যদি একটু জানাই, এখন পর্যন্ত কিন্তু কোনো হতাহতের খবর আমরা পাইনি, তবে ফায়ার সার্ভিস আগুন নেভানোর যে প্রাথমিক যে তৎপরতা সেটি এখন পর্যন্ত অব্যাহত রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভেতরে ঢুকে ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছে তারা চেষ্টা করছেন যে কোনো মূল্যে আসলে এই আগুনকে প্রতিহত করার। এখানকার স্থানীয়রা যে অভিযোগটি করেছেন, এখানে বেশ কিছু অনিয়মের কথাও তারা বলেছেন যে এই কারখানাটিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল সংরক্ষণ করা হতো, যেহেতু ফোম দিয়ে যে ধরনের আসবাবপত্র তৈরি করা হয় সেসব আসবাবপত্রের জন্য কিন্তু বেশ কিছু কেমিক্যালের প্রয়োজন হয় এবং সেই কেমিক্যাল তারা এখানে মজুদ রেখেছিল এবং সেই কেমিক্যালের সংমিশ্রণেই আসলে তারা যে ফোমের যে আসবাবপত্র, ফোম দিয়ে যে সকল আসবাবপত্র তৈরি করা হয় সেই আসবাবপত্রগুলো তারা তৈরি করে থাকে এবং সম্ভবত বলা যায় যে এখানে যেহেতু কেমিক্যাল ছিল তার কারণেই কিন্তু এখানে আগুন থেমে থেমে জ্বলছে। ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে এখানে আগুন নেভানোর, তারপরও কেমিক্যাল যেহেতু রয়েছে, আপনারা জানেন কেমিক্যাল অত্যন্ত দাহ্য পদার্থ, সেহেতু আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। পাশাপাশি এই আগুন আসলে কতক্ষণে নিয়ন্ত্রণ করা সম্ভব বা পুরোপুরি নির্বাপন করা সম্ভব সেটিও কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। পাশাপাশি এখানে স্থানীয় লোকজনরাও কিন্তু যোগ দিয়েছে। আমরা দেখতে পেয়েছি আশেপাশে যে স্থানীয়রা রয়েছেন তারা এই আগুন নির্বাপন কাজে সহায়তা করছেন এবং এর সাথে স্বেচ্ছাসেবী যে সংগঠন স্কাউটের সদস্যরাও কিন্তু যুক্ত হয়েছেন এবং তারা চেষ্টা করছে এই আগুন যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে। আমরা যদি একটু দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে, আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ এই ভবনটি একেবারেই অবরুদ্ধ একটি ভবন। আমরা দেখতে পেয়েছি যে টিনের যে অবকাঠামো তৈরি করা হয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা সেই অবকাঠামোকে ভেঙে কিন্তু সেখানে ফায়ার সার্ভিসের যে পানির যে পাইপ সেই পাইপ প্রবেশ করিয়েছে এবং তারা আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টাটুকু করছে এবং এর পাশাপাশি কিন্তু স্থানীয় যেই লোকজন আছে তারাও কিন্তু যোগ দিয়েছে এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করছে। যেহেতু এখানে কেমিক্যালের সংমিশ্রণ রয়েছে তার কারণে কিন্তু আগুন নেভাতে কিন্তু এখন পর্যন্ত বেগ পেতে হচ্ছে। আমরা যেটি দেখতে পেয়েছি, একদিক থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে অন্য পাশে চেষ্টা করতে গেলে অপর পাশে গিয়ে আবারও কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে এবং এভাবেই কিন্তু আগুন জ্বলছে। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতেই পাচ্ছেন প্রায় 4 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু এই কক্ষটিতে যে আগুন লেগেছে সেই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আর থেমে থেমেই কিন্তু আগুন জ্বলছে। এই উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যে এই কোনোরকম প্রাণহানি কিংবা কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়া যে কোনো মূল্যে আসলে এই আগুন নিভানোর যে কাজটি সেটি তারা শেষ করতে যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, বেশ দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে এবং ঠিক কখন এই আগুন সম্পূর্ণ নির্বাপন সম্ভব হবে আসলে সেটি সময় সাপেক্ষ, এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতির কথা যদি বলি, হয়তোবা ধারণা করা হচ্ছে এই কারখানার ভেতরে যে পরিমাণ জিনিসপত্র ছিল সেগুলোর ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু আমরা জানতে পারিনি। এই বিষয়ে আসলে বিস্তারিত জানতে পারবো যখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফ করা হবে, তখনই আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা নিশ্চিতভাবে বলতে পারবো। এর আগে আসলে এটি বলা কিছুটা কঠিন। আমরা একটু যদি আবার ঘটনার পেছনে যাই, বিকেল 5টার দিকে যে আগুন লেগেছিল সেই আগুন কিন্তু এখন পর্যন্ত চলছে এবং ফায়ার সার্ভিস সর্বোত্তক চেষ্টা করে যাচ্ছে তাদের এই অগ্নি নির্বাপনের যে কাজটুকু সেই কাজটুকু তারা শেষ করতে। অর্থাৎ ক্ষয়ক্ষতির যদি কোনো বিষয় থেকে থাকে আসলে সেটি আমরা ফায়ার সার্ভিস ব্রিফ করার পরেই আসলে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে এখনকার মতো আগুনের সবশেষ তথ্য।
মাতুয়ালি সাদ্দাম মার্কেটের আগুন লাগার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা নির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের নতুন সরকার। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এগিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল অব্যাহতি দেওয়ার পর তৃণমূল শিবিরে চলছে ক্ষোভ বিক্ষোভ। সুব্রত আচার্যের রিপোর্ট। श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। 47-এর পর দেশভাগের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যে শাসকের আসনে গেরুয়া শিবির। সব জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো শুভেন্দু অধিকারী। এর আগে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে শুক্রবার কলকাতার বিজেপির নির্বাচিত প্রার্থীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব প্রক্রিয়া সম্পন্নের পর শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার। রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। এর আগে বৃহস্পতিবার মেয়াদ শেষ হওয়ায় মমতাকে বরখাস্ত না করলেও বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল RN রবি। এদিকে নিজেকে সাবেক বলতে নারাজ মমতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড পেজের পরিচয়ের অংশে এখনও লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দলের তরফ থেকে দাবি করা হচ্ছে বিজেপির ভোট লুট ও নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ স্বরূপ পদ থেকে ইস্তফা দেননি মমতা। এমন অবস্থায় রাজ্য জুড়ে একটা অস্থিরতার পরিবেশও বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নওগাঁর প্রতিষ্ঠারে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি, যুদ্ধ করেছি। মন্ত্রীদের নিজ এলাকায় উন্নয়নের মাধ্যমে বিএনপি সরকার নতুন করে বৈষম্য শুরু করেছে বলে অভিযোগ তুলেছেন জামাত। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন যেসব জায়গায় ক্ষমতাসীন নেতার বাড়ি শুধুমাত্র সেসব জায়গায় উন্নয়ন করা হচ্ছে। সকালে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। বগুড়াকে সিটি কর্পোরেশন আরো 5টা নতুন উপজেলা দেখছেন না, আমরা এর কোনো বিরোধিতা করছি না। সেই সব জায়গায় জেলা, উপজেলা, বিভাগ, কর্পোরেশন হয়ে যাইতেছে, উন্নত হবে, বাজেট বরাদ্দ হবে। তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, 30-40 হাজার লোক আহত, ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। মেট্রোপথ আর বাঁশের সাঁকোই পারাপারের একমাত্র ভরসা। ড্রেন কালভার্ট না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় জনপদ। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার 9 বছর পরও নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা দক্ষিণের বর্ধিত 18টি ওয়ার্ডের বাসিন্দারা। ভুক্তভোগীদের আক্ষেপ, তিলোত্তমা নগরের কোল ঘেঁষেই গড়ে ওঠা এই অঞ্চল যেন প্রদীপের নিচে অন্ধকার। শাহজাহান খান এবং জাকারিয়া জয়ের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুব রিপোর্ট। বাজার 53 গলির রাজধানীর পুরান ঢাকা। এখানে ভোর হয় ঢাকায় ঐতিহ্য আর রেওয়াজে। বিল্ডিংয়ের গা ঘেঁষে বিল্ডিং, যানজট আর জলজট যেন নিয়তি। মানুষের চাপ কমাতে 2017 সালে নাসিরাবাদ ইউনিয়ন সহ 18টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করে বাড়ানো হয় ঢাকা দক্ষিণ সিটির কলেবর। এরপর সময় গড়িয়েছে 9 বছর, কিন্তু বর্ধিত ওয়ার্ডে পৌঁছায়নি নাগরিক সুবিধা।
নগরীর ৭৫ নম্বর ওয়ার্ডের নাসিরাবাদ মেঠো পথের পাশ দিয়ে বয়ে গেছে জলাধার। বাঁশের সাঁকোয় পারাপারের একমাত্র ভরসা। মাটির রাস্তাটা আনন্দ লাগে, কিন্তু রাস্তা পাইতেছি না, অসুবিধায় চলতে হয়, রাস্তাঘাট নাই। কিছুটা এগুলো ৭০ নম্বর ওয়ার্ড। মানুষের জীবন যাপনের মতোই ধীরে চলনীতিতে চলছে সড়কে নির্মাণ কাজ। যদি কোনো অসুস্থ হয়ে যায় তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা যে হসপিটালে পাঠাবো, আমাদের এমনও কোনো অবস্থা নাই। সিটি কর্পোরেশনে থাকাতে আমরা ট্যাক্স সবই দিতেছি, কিন্তু আমরা ওই সুযোগ সুবিধা পাচ্ছি না। ড্রেন কালভার্টের অভাবে জলজট আর জলাবদ্ধতাকে সঙ্গী করেই যেন চলছে ৬৩ থেকে ৬৬ নম্বর ওয়ার্ড। নাগরিক সুবিধা বঞ্চিত প্রায় ১৫ থেকে ২০ লক্ষ লোকের বসবাস এখানে। পানি সম্পদ মন্ত্রী বরাবর ডিউ লেটার দিয়েছি এবং সিটি কর্পোরেশনকে একাধিক আমি লেটার দিয়েছি। ৯ বছরের বঞ্চনার কথা এরই মধ্যে পৌঁছে গেছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের কানে। ইলেকট্রিক পোল লাগাইতে হবে, সেখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে, কাজে সেটার জন্য সরকারি সাহায্য আমরা চেয়েছি। সরকারি সাহায্য পেলে আমরা অবশ্যই সেই কাজগুলো করব। কর্পোরেট সিটির আকাশ ছোঁয়া অট্টালিকার পাশেই এই অন্ধকার দ্বীপ যেন আধুনিক নগরায়নের এক চরম উপহাস। শহর তো কেবল ইটের দালান নয়, শহর মানে স্বস্তি। কিন্তু সেই স্বস্তি কবে ফিরবে এই বঞ্চিত গলিতে? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ক্রুড অয়েল সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। ভোর থেকে শুরু হয় ক্রুড পরিদর্শন, তবে পুনরায় বন্ধ হওয়া ঠেকাতে বিকল্প উৎস থেকে দ্রুত ক্রুড সংগ্রহের পরামর্শ বিশেষজ্ঞদের। কমলদের রিপোর্ট। ২৩ দিন পর জ্বলে উঠল একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির চুল্লি। ভোর ৫টায় ট্যাঙ্ক থেকে প্রসেস হিটারে শুরু হয় ক্রুড সরবরাহ। উত্তপ্ত ক্রুড অয়েল থেকে পেট্রোল, অকটেন, ডিজেল পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজ ট্যাঙ্কে। ক্রুড অয়েলটা রিফাইনারিতে এসেছে, এটা অলরেডি প্রসেসিংও শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে তেল কোম্পানিতে চলে যাবে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত ১৪ এপ্রিল বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির ৩টি ইউনিটের মধ্যে ২টি। এটা যাতে আর বন্ধ না হয় এবং আগামী ২০-২৫ দিনের মধ্যে নতুন যাতে চালান নিয়ে আসে, সেই ব্যবস্থা অবিলম্বে বিপিসিকে করতে হবে। ১০ মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে ২৫ মের মধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসবে শিপিং কর্পোরেশনের ভাড়া করা জ্বালানিবাহী জাহাজটি। ৪ লাখ টন তেল যদি বাংলাদেশে এনে আমরা যে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করতে পারি, জ্বালানি বা নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বা জ্বালানি সমস্যা নিরসনে একটা ব্যাপক ভূমিকা রাখবে। ইস্টার্ন রিফাইনারিতে ২,২৫,০০০ মেট্রিক টন ক্রুড এবং ১.৫ লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শাপলা ট্র্যাজেডিতে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা সরকারের অঙ্গীকার। বিএনপির বিবৃতিতেই সর্বপ্রথম এই ট্র্যাজেডিকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। শাপলা স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের নেতারা বলেছেন, এই হত্যাকাণ্ডের বিচার মুক্তিকামী জনগণের প্রাণের দাবি। সেই হত্যাযজ্ঞ শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে জাতীয় জাদুঘরের মিলনায়তনে আয়োজন করা হয় শাপলার শহীদ গাথা স্মরণ ও মূল্যায়ন অনুষ্ঠান। শাপলা স্মৃতি সংসদের আয়োজনে একই মঞ্চে সরকার ও বিরোধী দলীয় নেতারা। আয়োজনে ১১ দলীয় ঐক্যের নেতারা জানান, আগামীর আধিপত্যবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ে সাহস যোগাবে শাপলার স্মৃতি। দীর্ঘকালের ইসলামী জনতার প্রতি কর্তৃত্ববাদী সরকারের জুলুম নির্যাতনের বিস্ফোরণ একটা আউটবাস্ট হিসেবে সেদিন সমস্ত জনগণ রুখে দাঁড়িয়েছিল। আমাদের সীমান্তে উগ্রবাদীরা আরো শক্তিশালীভাবে আবির্ভূত হয়েছে। এই লড়াইয়ের সামনে আমাদেরকে একসাথে রাজপথে সরব থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদান এবং আহত পরিবারদের একটা সম্মান এবং একটা স্বীকৃতির ব্যবস্থা আপনারা করেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কোন রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিবৃতিতেই সর্বপ্রথম শাপলা ট্র্যাজেডিকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। জাতির কাছে আমরা স্বয়ংক্রিয়ভাবে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি, বাংলাদেশে কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না, সে অপরাধ যেই করুক না কেন। তথ্যমন্ত্রী জানান, আওয়ামী লীগ আমলে হওয়া শাপলা চত্বরের ঘটনার মিথ্যা মামলার ৯০% আসামি ছিলেন বিএনপি নেতাকর্মীরা, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ঘিরে নওগাঁর পতিস্বর ও সিরাজগঞ্জের শাহজাদপুর এখন উৎসবের নগরী। মেলা সাংস্কৃতিক আয়োজনে স্মরণ করা হচ্ছে কবিগুরুকে। সব মিলে রবীন্দ্র চর্চা ও স্মৃতির এক মিলন মেলা তৈরি হয়েছে দুই অঞ্চলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী ঘিরে এমন বর্ণিল আয়োজন। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারি বাড়িতে চলছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। সঙ্গীত, নৃত্য আর কবিতায় উঠে আসে বিশ্বকবির জীবনবোধ আর ভাবনা। শিল্প চর্চার মাধ্যমে রবীন্দ্রনাথকে আরও আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো। এবং রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি এবং তাকে ধারণ করে আমি মনে করি যে নতুন প্রজন্ম এবং বাংলাদেশ আরও এগিয়ে যাবে যদি রবীন্দ্রনাথকে। উৎসব উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্মৃতি জড়িত এই কুটিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। নওগাঁর আত্রায়ের পতিস্বরেও উৎসবের রং। এখানে নিবৃত বাংলার রূপ খুঁজেছিলেন কবি, লিখেছিলেন কালজয়ী সব কবিতা, বহু ছোট গল্প আর রচনা। রবীন্দ্র দেবেন্দ্র মঞ্চে চলে ৩ দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে মানুষ সাহিত্য চর্চা করে, যে মানুষ কবিতা শোনে, কবিতা পড়ে বা কবিতা লেখে, নিঃসন্দেহে একটা ভালো মানুষ। উৎসবের আমেজ ছড়িয়েছে নাগর নদীর পাড় জুড়েও। নদীর তীরে বসেছে 10 দিনব্যাপী গ্রামীণ মেলা। অপেক্ষায় থাকে মানুষ এই রবীন্দ্র মেলায় এসে মিষ্টি, দই, মাংস কিনবে। পতিস্বর থেকে শাহজাদপুর, মেলা, সাংস্কৃতিক আয়োজন সব মিলিয়ে রবীন্দ্র চর্চা ও স্মৃতির এক মিলন মেলা তৈরি হয়েছে দুই অঞ্চলে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। খুদে ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে নতুন করে স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্টে হাজির হন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। নতুন কুড়ি থেকে আগামীর তারকা উঠে আসবে বলে প্রত্যাশা হামজা। নতুন করে স্পোর্টসে খুদে ক্রীড়াবিদদের স্বপ্ন যেন বাস্তবে ধরা দিল। যে হামজাতে গেল ১.৫ বছর ধরে বুঁদ হয়ে আছে দেশের ফুটবল সমর্থকরা, সেই হামজাকেই খুব কাছ থেকে দেখা, তার সঙ্গে হাত মেলানোর সুবর্ণ সুযোগও লুফে নিয়েছেন অনেকে। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা ক্রিকেট মাঠে নতুন কুড়ি স্পোর্টস খুদে ক্রিকেটারদের ম্যাচ উপভোগ করতে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে হামজা চৌধুরী। আর যেখানে হামজা সেখানেই তাকে ঘিরে শুরু হয় উন্মাদনা। তরুণ ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত এমন প্রতিযোগিতায় আসতে পেরে আনন্দিত হামজা নিজেও। নতুন কুড়ি স্পোর্টস থেকে আগামীর তারকারা উঠে আসবে বলে প্রত্যাশা তার, যারা একদিন ছাড়িয়ে যাবে হামজা আমিনুলদের মতো তারকাদেরও। With these things in plan, I can see our country being part of the map in many different sports. So just thank you again and all the best. নতুন কুড়ি স্পোর্টসে হামজা চৌধুরীকে পেয়ে উচ্ছ্বসিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জাতীয় দলের তারকা ফুটবলারের উপস্থিতি তরুণ ক্রীড়াবিদদের আরো অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা আমিনুল হকের। নতুন কুড়ি স্পোর্টসকে আরো অনেক বেশি উৎসাহিত করার জন্য হামজা চৌধুরী আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি তাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ফুটবলের ব্যস্ততা না থাকায় গেল মঙ্গলবার বাংলাদেশে আসেন হামজা চৌধুরী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।